আসসালামু আলাইকুম। রসায়নের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গুণগত রসায়নের 32টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। প্রথম প্রশ্ন, ইলেকট্রনের ভর। এই প্রশ্নের উত্তর যে না পারো তার অ্যাডমিশন টেস্ট দেওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই জানি যে এটার উত্তর হচ্ছে 9.1 × 10⁻28 গ্রাম। এটা অনেক সময় এটা খেয়াল রাখবে যে গ্রামে আছে নাকি কেজিতে আছে। যদি কেজিতে থাকে তাহলে কত হবে? 9.1 × 10⁻31 কেজি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি অনুমোদনযোগ্য? তার মানে কোনটি সঠিক? এখানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। দেখো, এন যত হয় এল কি হয়? তার চাইতে 1 কম হয়। তার মানে এল কত হবে? এল হবে হচ্ছে n-1। এন যদি 3 হয় এল হবে 2। এন যদি 1 হয় তাহলে এল হবে 0, এরকম। তাহলে দেখো, এখানে প্রথম অপশনের মধ্যে এ দুটো মিলে গেছে। এটা কি হবে? না, এটা কিন্তু ভুল, এটা হবে না। এর পরবর্তীটাতে দেখো যে বি অপশনে n=3, l=1। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই জায়গায় ভেজালটা হলো। কেন ভেজাল? আমরা সবাই জানি যে এখানে যদি এল যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? -1, 0, 1, তাই না? তাহলে এখানে এল এর মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। এইখানে কি কোথাও -2 আছে? নেই। তাহলে এম এর এই অপশনটা কিন্তু ভুল হবে, তার মানে এটাও ভুল। এবার আমরা সি অপশনে আসি। সি অপশনে কি আছে? n=2, l=1। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে m=0, এটাও ঠিক আছে। তার মানে আমরা কিন্তু এটাকে ধরে নিতে পারি যে একটা রাইট অপশন। তারপরে আমরা পরবর্তী অপশনটা চেক করব যে n=2, l=0। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। m=1, এল যদি 0 হয় এম কি 1 হওয়া সম্ভব? এম কিন্তু ভাই 1 হওয়া সম্ভব না। তাহলে এখানে কি এটা অপশনটা ভুল, তাই না? এখানে অপশনটা হচ্ছে ভুল দেওয়া আছে। তার মানে আমাদের রাইট অ্যান্সার কোনটা? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, যে কোন ইলেকট্রনের স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের 4th লাইনের সৃষ্টি হয়? বামার সিরিজ কিন্তু আমরা জানি যে 2 নাম্বার হয়, তাই না? 2 নাম্বার থাকে, n=2 হয়। তাহলে আমাদের এখানে দেখো যে এই অপশন এ এবং অপশন বিতে n=2 আছে। তার মানে আমরা আগেই বলতে পারি এই দুটো অপশন কিন্তু কাটা। তাহলে আমাদের এখন এই দুটো অপশনের মধ্যে কোনটা হবে? আমরা জানি যে এই সিরিজগুলো হচ্ছে লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্রাকেট এবং ফান্ড। কোন লাইনের জন্য চেয়েছে? বলেছে যে 4th লাইনের জন্য। তাহলে অলরেডি সে 2 নম্বর লাইনে আছে, তাহলে +4 হবে। তাহলে কি হয়ে যাবে? এটা 6 হবে। এই 6টা কিসের মান? এটা হচ্ছে n2 এর মান। তাহলে n1 হচ্ছে 2 আর n2 হচ্ছে 6। তাহলে আমাদের অপশন কোনটা সঠিক? তাহলে 1 নম্বরটা হচ্ছে সঠিক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 4 নম্বর প্রশ্ন, কোন সেটটির আয়নসমূহ সম ইলেকট্রনিক? সম ইলেকট্রনিক বলতে কি বোঝায়? ইলেকট্রন সমান, তাই না? আমরা প্রথম প্রশ্ন দেখি যে প্রথম প্রশ্নে কি আছে। ম্যাগনেসিয়াম 2+, তার মানে 2+ মানে কি? সে 2টা ত্যাগ করে দিয়েছে, তার মানে তার এখন 10টা ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তাই না? ক্যালসিয়ামের কত? 20। তাহলে সে 2টা যদি দিয়ে দেয় তার থেকে 18। এটা কিন্তু সম ইলেকট্রনিক হচ্ছে না। বি নাম্বার অপশনে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের পারমাণবিক সংখ্যার মধ্যে অনেক পার্থক্য। একটা করে যদি তারা ত্যাগ করে বা গ্রহণ করে কিছুই যায় আসে না, এখানে সম ইলেকট্রন হবে না এটা। পরবর্তী সি অপশনে কি আছে? সি অপশনে আছে হচ্ছে অক্সিজেন 2-, তার মানে সে 2টা গ্রহণ করেছে। তাহলে কত হলো? 8+2 10। ক্লোরিন কি? ক্লোরিন একটা গ্রহণ করে, তার মানে তার 9+1 10। এটা কিন্তু সম ইলেকট্রনিক হলো। তারপরে আমরা পরবর্তী অপশনটি চেক করে রাখি, কারণ ভর্তি পরীক্ষাতে অনেক সময় 2টা অপশনেই সঠিক উত্তর থাকতে পারে, আবার কোনো অপশনে সঠিক উত্তর না থাকতে পারে। তো আমরা দেখি যে ডি নাম্বার অপশনে যে অ্যালুমিনিয়াম 3+, তার মানে তার আছে 10, ওর 10। ফেরাসের 3+, তাহলে ওর কত? ওর 26 থেকে 3টা কমে যাবে, 23। এটা অ্যান্সারটা হবে না।
আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটির প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যার সমান? আলফা কণার প্রোটন সংখ্যার সমান, তাই না? এখন আমাদেরকে জানতে হবে যে আলফা কণার প্রোটন কয়টা। আমরা জানি যে আলফা কণার প্রোটন হচ্ছে 2টা। আলফা কণার প্রোটন কয়টা ভাইয়া? 2টা। আমরা জানি হিলিয়ামের প্রোটন হচ্ছে 2টা, তার মানে আমাদের অপশন সি হচ্ছে সঠিক। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কার্বন 30 আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা বের করার জন্য আমাদেরকে কী করতে হবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। তাহলে ভর সংখ্যা কত? 13 দেওয়া আছে, তাই না? এটা উপরেরটা কি? ভর সংখ্যা 13 দেওয়া আছে। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে 13 বিয়োগ 6 কত হয়? 7 হয়। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যেসব পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে? তোমরা সাধারণত দেখে থাকো যে ভর সংখ্যা সমান বলা হয়ে থাকে। এখানে কি বলা হয়েছে? যে নিউক্লিয়ন সংখ্যা সমান। এটা কিন্তু একই, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা একই। ভর সংখ্যা কার সমান হবে? ভর সংখ্যা হচ্ছে আইসোবার। আইসোবারের হচ্ছে ভর সংখ্যা সমান হয়। আইসোটোপের কি হয়? আইসোটোপের হচ্ছে প্রোটন সংখ্যা সমান হয়। আইসোটোপের প্রোটন সংখ্যা সমান হয়, আইসোটোনের নিউট্রন সংখ্যা সমান হয়। আর আইসোবারের কি হয়? আইসোবারের ভর সংখ্যা সমান হয়, মানে আইসোবার ভার। ঠিক আছে। 14 কার্বন মেথড ব্যবহৃত হয় বয়স নির্ধারণে, তাই না? তাহলে এখানে অপশন কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে এ। এরপরের প্রশ্ন, ইলেকট্রন 2p থেকে 3s শক্তিস্তর স্থানান্তরের ফলে আলোকরশ্মি হিসাবে শক্তি কি হবে? শোষিত হবে নাকি বিকিরিত হবে? আমরা জানি যে 2p অরবিটালের চাইতে 3s অরবিটালের শক্তি কি হয়? বেশি হয় না ভাইয়া? বেশি হয়। তার মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। তাহলে কি হবে? আলোকরশ্মি শোষিত হবে, তাই না? আমরা জানি যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্নে যদি নামে তখন বিকিরিত হয়, আর যখন নিম্ন থেকে উচ্চতে যায় তখন কি হয়? শোষিত হয়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা 4.0 × 10⁻⁻5। এই মাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল KSP এর মান মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার এককে। বেরিয়াম সালফেটকে আমরা ভাঙলে কি পাই? বেরিয়াম সালফেটকে যদি আমরা ভাঙি, বলেছে যে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা কত? তাহলে এটার জন্য কি এস আসে, আর এটার জন্য কি আসে? এস আসে। তার মানে হচ্ছে এখানে আমাদের KSP কত? KSP হচ্ছে এস স্কোয়ার। আমরা যদি তাহলে 4 × 10⁻⁻5কে স্কোয়ার করি তাহলে কত হবে ভাইয়া? এখানে হচ্ছে 4 × 16। এটা লেখাটা ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, 4 × 16 × 10⁻কত? 10। অপশানে কি এটা আছে? অপশানে এটা নেই। আমাদের অপশানে অন্যভাবে দেওয়া আছে যে 1.6 × 10⁻⁻9। তাই তুমি এটাকে লিখতেই পারো যে 1.6 × 10⁻⁻9 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। কোন তাপমাত্রায় সম্পৃক্ত লেড ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা x মোল পার ডেসিমিটার কিউব। লবণটির দ্রাব্যতা গুণফলের মান কত? তাহলে লেড ক্লোরাইডের সংকেত আমাদেরকে জানতে হবে। লেড ক্লোরাইডের সংকেত কি? লেড ক্লোরাইডের সংকেত হচ্ছে PbCl2। এটাকে ভাঙলে আমরা কি পাবো ভাইয়া? লেড 2+ আয়ন প্লাস হচ্ছে 2টা ক্লোরিন আয়ন, তাই না? তাহলে আমরা এখান থেকে এই লেডের জন্য হচ্ছে আমরা পাচ্ছি এস, আর এখানে 2টা ক্লোরিনের জন্য পাচ্ছি হচ্ছে 2s। তাহলে আমাদের KSP কত হবে? আমাদের KSP হবে KSP = S × 2s স্কোয়ার। এটা কত হবে তাহলে ভাইয়া? তাহলে 4s³ হবে। দেখো তো অপশনে কোথায় আছে? এটা সি নাম্বার অপশনে আছে 4x³। আমি এখানে s ধরে নিয়েছি আর
আমাদের অপশনে এক্স দিয়ে করা আছে, তো একই কথা। তো আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আমরা এবার 12 নম্বর প্রশ্নটা সলভ করব। কোন মৌলটির অন্য দ্বিপারমাণবিক? দ্বিপারমাণবিক কোন বলতে কী বোঝায়? যে দুইটা পরমাণু আছে। আমরা জানি অক্সিজেনের সংকেত কি O2, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে প্রথমটা। ম্যাগনেসিয়াম অক্সাইডের জলীয় দ্রবণ হলো, ম্যাগনেসিয়ামের জলীয় দ্রবণ হবে ক্ষারধর্মী, তাই না ভাইয়া? একটা ইনফরমেশন মনে রাখতে হবে সবসময়, যে আমরা যখন পর্যায় সারণীর ডান দিকে যাই, ডান দিকে কি বৃদ্ধি পায়? অম্লত্ব বৃদ্ধি পায়, আর বাম দিকে হচ্ছে ক্ষারত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে? তো ম্যাগনেসিয়াম থেকে যত ডান দিকে যাবে তত কি বৃদ্ধি পাবে ভাইয়া? তত হচ্ছে অম্লত্ব বৃদ্ধি পাবে, কারণ ধাতুসমূহ হচ্ছে ক্ষারধর্মী আর অধাতুসমূহ হচ্ছে অম্লধর্মী। এই ধরনের প্রশ্নগুলো রেগুলার এসে থাকে। তোমরা এই ধরনের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করার জন্য অবশ্যই পর্যায় সারণীর যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে এগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে? আচ্ছা, আমি চেষ্টা করব পর্যায় সারণীর উপর একটা ক্লাস দেওয়ার জন্য। 14 নম্বর প্রশ্ন, দীপশিখায় উত্তপ্ত করলে ক্যালসিয়াম কোন বর্ণ দেয়? তোমাদের কিন্তু ভাইয়া এটা বইয়ের মধ্যে চার্ট করে দেওয়া আছে, তোমরা বই থেকে খুঁজে এই চার্টটা পড়ে নিবে। আমরা জানি যে ক্যালসিয়াম কোন বর্ণ ধারণ করে? ইটের ন্যায় লাল বর্ণ ধারণ করে। আমি জানি যে আমার ভিডিও যারা দেখছো হয়তো বা খুব অল্প সংখ্যক ছাত্রই দেখবে, তবে তোমরা বেশিরভাগই থাকবে হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এই চার্টটা পারার কথা। আচ্ছা, এই হলুদ বর্ণ কে দেয়? হলুদ বর্ণ দেয় হচ্ছে সোডিয়াম, তাই না? হলুদ বর্ণ দিবে সোডিয়াম। বেগুনি বর্ণ কে দেয় ভাইয়া? বেগুনি বর্ণ দেয় হচ্ছে পটাশিয়াম। তোমরা এটা পারো, এটা খুবই সহজ কিন্তু ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, যে কোন মৌলকে বুনসেন দীপশিখায় উত্তপ্ত করলে কোনো বর্ণ সৃষ্টি হয় না? কোনো বর্ণ সৃষ্টি করে না। কে করে না বলো তো? ম্যাগনেসিয়াম করে না। কেন ম্যাগনেসিয়াম করে না? কারণ ম্যাগনেসিয়ামের আকার হচ্ছে অনেক ছোট। অ্যামোনিয়া গ্যাসে HCl অ্যাসিড দ্বারা সিক্ত একটি কাজদণ্ড ধরলে কোন রঙের ধোঁয়া সৃষ্টি হবে ভাইয়া? এটা কিন্তু সাদা ঘন ধোঁয়ার সৃষ্টি হবে, তাই না? সাদা ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। তোমাদের 9-10 এটা পড়েছো তোমরা। আচ্ছা, সোডিয়াম সালফেট এবং 10 অণু পানি এর দ্রাব্যতা 19 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কী হয় বলো তো ভাইয়া? প্রথমে বাড়ে এবং তারপর কমে। কেন এটা হয়? কারণ সোডিয়াম সালফেট 10 অণু পানি এর পরিবৃত্ত তাপমাত্রা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 19 ডিগ্রি থেকে সে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধিতে এর দ্রাব্যতাও বাড়বে। তারপরে কি হয়? 32.4 ডিগ্রি থেকে কোশ্চেন দেওয়া আছে বলো 40 ডিগ্রি, তাই না? এতটুকু পর্যন্ত কি হবে? তাপমাত্রা হ্রাস পাবে। তাই আমাদের অ্যান্সার হচ্ছে সি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। 18 নম্বরে বলছে যে নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি? কোনটির শক্তি সবচেয়ে বেশি? এখানে হচ্ছে আলট্রাভায়োলেট রের শক্তি সবচেয়ে বেশি। তোমরা এখানে চারটা মনে রাখবে। তোমার এখান থেকে প্রশ্ন এই ধরনের আসতে পারে যে কোনটির শক্তি বেশি, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠিক আছে? এরকম আসতে পারে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমার চারটা বই থেকে পড়ে নেবে। 19 নম্বরে বলেছে 4টি টেস্ট টিউবে নিচের 4টি লবণের বর্ণহীন দ্রবণ আলাদা আলাদাভাবে রেখে প্রত্যেক টেস্ট টিউবে একটি করে তামা ডুবিয়ে রাখলে কোন দ্রবণটি কী হবে? নীল হবে। এখানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার অপশন, সিলভার নাইট্রেট। আমরা জানি যে সিলভার নাইট্রেট এর সাথে যদি আমরা তামা বা কপার এটাকে যুক্ত করি তাহলে কি আসবে? আসবে হচ্ছে কপার নাইট্রেট প্লাস হচ্ছে সিলভার। তাহলে এখানে কপার নাইট্রেটের বর্ণটা কি ভাইয়া? এটা কিন্তু নীল বর্ণ। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার, তাই না? 20 নম্বর বলছে 1 AMU সমান কত? এটাও এমন একটা প্রশ্ন যেটা অবশ্যই তোমাকে পারতে হবে। এই ধরনের প্রশ্ন যদি না পারো তাহলে ভাইয়া ভর্তি পরীক্ষাতে কিন্তু অনেক বেশি পিছিয়ে যাবা। সহজ প্রশ্ন যারা ভুল করে আসে
তারা কিন্তু শেষমেশ আর চান্স পায় না কোথাও। ঠিক আছে ভাইয়া, এই ধরনের প্রশ্নগুলো তোমাকে অবশ্যই ভালো করে পড়ে রাখতে হবে, এগুলো ভুল করা যাবে না। যে ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত, 1 AMU কত, এগুলো কখনোই ভুল করা যাবে না। তোমার বলো তো এই অ্যান্সার কত হবে এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার, তাই না? 1.66056 ইন্টু 10⁻⁻24 গ্রাম। পরবর্তী প্রশ্ন বলেছে যে নিম্নের কোনটি আইআর রশ্মির ব্যবহার নয়? এখানে কোনটা নয়? এটা হচ্ছে ভাঙা হাড় জোড়া লাগানো নয় বলেছে কিন্তু, ঠিক আছে? আমরা জানি যে আইআর রশ্মি কিসে ব্যবহৃত হয়? ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, রক্তনালীতে রক্ত চলাচল স্বাভাবিককরণে ব্যবহৃত হয়, তাই না? আমাদের পরবর্তী প্রশ্নতে বলেছে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোন যৌগের দ্রাব্যতা বাড়ে? এখানে অ্যান্সার হচ্ছে সি। পরবর্তী প্রশ্ন, বোর মডেল অনুযায়ী চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? এখানে অ্যান্সার বি নাম্বার। কেন বি নাম্বার? কারণ আমরা জানি যে কৌণিক ভরবেগের সূত্র কি? mvr = nh/2π। তো n এর মান কত বলছে? যে চতুর্থ শক্তি স্তর, তাহলে হবে কি 4h/2π। তাহলে এখানে থাকে হচ্ছে 2h/π। ঠিক আছে, আমাদের 24 নম্বর কোশ্চেনে চলে এসেছি। একটি মৌলের আইসোটোপ সমূহের মধ্যে ভিন্ন থাকে কোনটি? আইসোটোপ সমূহের মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং পারমাণবিক সংখ্যা সেম থাকে। তাহলে আর অপশন কোনটা আছে এখানে? নিউট্রন। নিউট্রনের সংখ্যা ভিন্ন। 25 নম্বর প্রশ্ন, বোর পরমাণু মডেলের ভিত্তি কী? আমরা জানি যে বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে? যে অরবিটাল দুর্বল সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করতে হবে, এটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, 4f এর শক্তি কত? 4 প্লাস f এর শক্তি কত? 3, এটা কত হবে? 7। তারপর হচ্ছে এখানে d এর শক্তি কত? d এর শক্তি হচ্ছে 2, তাহলে 5 + 2 এটাও 7। 6p 6 + 0 ও 1 এটাও 7। 7s 7 + 0 এটাও 7। এখন কি হবে? সবই তো সমান, তাহলে কোনটাতে আগে প্রবেশ করবে? দেখবে যে এখানে n এর সংখ্যা কোনটা ছোট। n এর সংখ্যা কোনটা ছোট ভাইয়া? n এর সংখ্যা হচ্ছে এখানে 4 ছোট, তাহলে 4f এর মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। 27 নম্বরে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি হারিয়ে যদি পঞ্চম শক্তি স্তরে ফিরে আসে তবে বর্ণালীর রেখাগুলোকে বলে। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ফান্ড বর্ণালী। কারণ লাইমেন, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফান্ড। ফান্ড কত নম্বরে? 5 নম্বরে। তাহলে পঞ্চম শক্তি স্তরে ফান্ড বর্ণালী। 28 নম্বর, একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বা স্পিন বিপরীতমুখী হয়। এটি কার নীতি? এটি পলির বর্জন নীতি। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি পরমাণুর স্থায়ী মূল কণিকা? ইলেকট্রন। এটা কে না পারে? স্থায়ী কণিকা কয়টি? 3টি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। 30 নম্বরে বলা হয়েছে 3D অরবিটালের ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান কত? 3D অরবিটাল বলেছে, তাই n যদি 3 হয় L কত হবে? 3 - 1 হবে, তাহলে কত হবে? 2 হবে। অ্যাভোগাড্রো সংখ্যা n বলতে বোঝায়, এটা তো মুখস্থ, এটা সেই ছোটোবেলা থেকে পড়ে আসতেছো। অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.023 × 10⁻23। আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা হবে? এখানে একটা জিনিস দেখো যে আমাদের কিন্তু সি আর ডি অপশনের মধ্যে একই রকম
6.022 6.022, আবার এখানে 23, এখানে 23। তো এখানে এই দুইটার মধ্যে কোনটা হবে, অণু নাকি অণু পার মোল? আমাদের কিন্তু ডি নাম্বারটা হবে উত্তর। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্নতে বলা হয়েছে যে একটি ইলেকট্রনের চার্জ কত কুলম্ব। এটা খুবই সহজ, কিন্তু তোমরা কোথায় ভুল করবা, এখানে দেখো অপশন এ আর অপশন বি, সরি অপশন বি না, হ্যাঁ অপশন বি। এখন এখানে হয়তো বা এখানে প্রশ্নের মধ্যে এখানে -20 দেওয়া, তোমাকে যদি ভর্তি পরীক্ষায় দিয়ে দেয় 1.6 × 10⁻⁻19, তখন তুমি কনফিউজড হয়ে যাবে, আচ্ছা কোনটা হবে, এটা হবে নাকি এটা হবে, 1.6 × 10⁻⁻19। তুমি হয়তো বা জানো যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, মাইনাস হবে, বাট পরীক্ষা হলে তুমি যখনই অপশন দেখে আসবে তুমি ধুমধাম দাগায় দিয়ে আসবে আর ভুল হবে এটা। তাহলে আমাদের এটি খেয়াল রাখতে হবে। আর এই মুখস্থ মানগুলো কিন্তু তোমাদের অধ্যায় 2 থেকে অনেক বেশি আসে, অধ্যায় 3-এও প্রচুর পরিমাণে মুখস্থ পড়াশোনা আছে। আমি এরপরে চেষ্টা করব যে তোমাদের যে অধ্যায় 3-এর যে ইয়েগুলো আছে ওইটার উপর একটা ক্লাস দেওয়ার। তো আশা করি ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। যদি ক্লাসে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো, আর এরপরে তোমাদের কোনো ক্লাস দরকার হলে সেটাও বলতে পারো। আমি চেষ্টা করব যে ক্লাসগুলো আপলোড করার। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চাইলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।